আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 288 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, প্রদত্ত রেখাচিত্রে গোস্ত উপত্যকা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে। এটা উত্তর হয়ে যাবে ডি এরটা, বি এবং বি চিহ্নিত অংশে। 2 নম্বর প্রশ্ন দেখো, মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো নদীগুলো যে নামে পরিচিত তা হলো বি এরটা নিত্যবহ নদী। 3 নম্বর প্রশ্ন দেখো, সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে তা হলো সি এরটা চুনাপাথর। 4 প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে তা হলো, এটা হবে ডি এটা জামবেজি নদী। 5 নম্বর প্রশ্ন, গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত তা হলো এটা হারমাট্টান। 2 এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একের প্রশ্নটা দেখো, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত? এটা হবে তিব্বত মালভূমি। 2 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাত কী নামে পরিচিত? ক্যানিয়ন। 3 প্রশ্ন, তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুড়ো হয়ে পড়ে গেল। এটি কোন ধরনের মাটি? এটা হবে বেলে মাটি। 4 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? এটা হবে তুয়ারেগ। 5 প্রশ্ন, আফ্রিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ভেল্ড। 3 দাগে দেখো, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্ন, লোয়ের সমভূমি কাকে বলে? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 41 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। আমি এটা তোমাদের প্রান্তিক প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো লোয়ের সমভূমি। উৎপত্তি হচ্ছে লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মাটি লোয়েস নামে পরিচিত। মরুভূমির অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা প্রভৃতি বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়। উদাহরণে বলবে, মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত বালি চীনের হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি করেছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, অথবা দিয়ে রয়েছে নদী দ্বীপ কি? এই উত্তরটা আমরা একটু দেখে নেব প্রান্তিক প্রকাশনীর বই থেকে। দেখো, বালুর চরে ক্রমাগত পলি জমে জলের ওপর মাথা উঁচু করে থাকা ভূমিরূপকে বলে নদী দ্বীপ। উৎপত্তি হচ্ছে নিম্নগতিতে নদীপথের ঢাল খুব কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়। এই অবস্থায় নদী তার জলের সঙ্গে বয়ে আনা বালি, কাকড় ইত্যাদি আর বইতে পারে না, ফলে সেগুলি নদীগর্ভে সঞ্চিত হয়ে চড়া বা বালুচরের সৃষ্টি হয়। নদীগর্ভে সর্বত্রই বালুচরের সৃষ্টি হয় না। নদী খাতের যেদিকে স্রোত কম সাধারণত সেদিকেই বালুচর গড়ে ওঠে। নদীর বালুচরের সঞ্চয় আরও বাড়লে বালুচর ক্রমশ দ্বীপে পরিণত হয়, একে নদী দ্বীপ বলে। বৈশিষ্ট্য হচ্ছে নদী মধ্যবর্তী দ্বীপের চারপাশ জলবেষ্টিত থাকে। উদাহরণ হিসেবে বলবে যে আমাজন নদীর ইলোহা দা মারাজো হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। এর ক্ষেত্রফল হচ্ছে 40,100 বর্গ কিমি। আর 2 নম্বরে লিখবে যে আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর সৃষ্টি হওয়া মাজুলি হলো ভারতের বৃহত্তম নদীদ্বীপ। এর ক্ষেত্রফল হচ্ছে 1250 বর্গ কিমি ছিল, বর্তমানে সেটা 422 বর্গ কিমি হয়েছে। এবার আমরা চলে যাব 3 দাগে 2 নম্বর প্রশ্নতে। দেখো, আগ্নেয় শিলার 2টি বৈশিষ্ট্য লেখে। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 62 পাতাতে। দেখো, জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয়েছে আগ্নেয় শিলা। বৈশিষ্ট্যতে লিখবে যে গ্রানাইট, ব্যাসল্ট এই ধরনের শিলা, আর এই শিলা কঠিন, সহজে ভাঙে না। আমরা চলে যাব 3 দাগের
যে 2 নম্বর প্রশ্ন ছিল তার অথবা দিয়ে প্রশ্নটি। আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সাধারণত বরফ জমে থাকে কেন? এই উত্তরটাও আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নিই। দেখো, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। আমরা চলে যাই পরের প্রশ্নেতে। দেখো, 4 দাগের বলা আছে অনধিক 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্নটা দেখো, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। এই 4-1 উত্তরটা আমরা একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকে দেখে নিই। দেখো, নদীতে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্ত পরিবেশগুলো হলো, দেখো 1 লিখবে মোহনার কাছে নদীর স্রোতের বেগ কম হতে হয়। 2 হচ্ছে নদী তার মোহনার যে অংশে সাগর উপসাগর হ্রদে পতিত হবে সেখানকার গভীরতা কম হওয়া প্রয়োজন। আর নদীর জলে অবক্ষেপণযোগ্য পলির পরিমাণ বেশি হতে হবে। আর 4 হচ্ছে নদীবাহিত পলি দ্রুত অধক্ষিপ্ত হওয়ার জন্য নদীর মোহনা মুখে সমুদ্র জলের লবণত্ব বেশি হওয়া প্রয়োজন। আর নদী মোহনায় সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার চেয়ে বেশি হওয়ার জন্য নদীর মোহনা মুখে জোয়ার ভাটার আধিক্য কম হওয়া বাঞ্ছনীয়। আর 6 হচ্ছে নদী মোহনায় প্রচুর পলি সরবরাহের জন্য নদী অববাহিকার আয়তন বেশি হওয়া প্রয়োজন। এছাড়া উন্মুক্ত সমুদ্রের তুলনায় স্থলবেষ্টিত সমুদ্রে নদী পতিত হলে বদ্বীপ গঠনের হার বৃদ্ধি পায়। এইবার দেখো 4 দাগের 1 যে অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে, অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে পার্থক্য লেখো। আমরা এই উত্তরটা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নিই। এই দেখো, আচ্ছা, এবার আমরা চলে যাব 4 দাগের 2 নম্বর প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নিই। দেখো, মানব জীবনে সমভূমির অপরিসীম প্রভাব রয়েছে। যেমন 1 নম্বরে কৃষিকাজের অনুকূল পরিবেশ, পয়েন্ট লিখে ব্যাখ্যা করবে। তারপরে লিখবে 2 উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। 3 হচ্ছে শিল্পের অনুকূল পরিবেশ। আর 4 হচ্ছে জনবাহুল্যের অনুকূল পরিবেশ। পয়েন্টগুলো লিখে যেমন আছে সেরকম ব্যাখ্যা করে দেবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে ও কেন বলা হয়? আচ্ছা, এই উত্তরটা আমরা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখে নিই। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, কেন বলা হয়? দেখো, এই মহাদেশে বেশিরভাগ অঞ্চলেই উচ্চ মালভূমি, গভীর অরণ্যভূমি, বৃহত্তম মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু, হিংস্র জীবজন্তুর ও আদিম বর্বর প্রকৃতির মানুষের বসবাস ও অন্যান্য নানা প্রতিকূল কারণে এই মহাদেশের বিশাল অংশ অনুন্নত ছিল। সভ্য জগতের কাছে এটি বহুকাল অজ্ঞাত থাকায় এই মহাদেশকে অজ্ঞাত মহাদেশ বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আমরা চলে যাই 5 দাগের। দেখো, দেওয়া রয়েছে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র ও উদাহরণ সহ আলোচনা করো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই রয়েছে সেই ভূগোল বইয়ের 54 পাতাতে। দেখো, উৎস থেকে সমভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব, যেটা বন্ধুর ভাব, খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে। ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। আর এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হয়ে থাকে। আর উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে গিরিখাত বলে। এই গিরিখাতটা লিখবে, সেই সঙ্গে চিত্রটা অঙ্কন করে দেবে। আর বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়।
আর নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে একটা ধাপের সৃষ্টি হয়। আর এই নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে আর জলপ্রপাত সৃষ্টি করে। আর পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত ব্যাকেটে দিয়ে দেবে 260 মিটার। তাহলে এগুলো লিখবে যেমন, সেই সঙ্গে চিত্র অঙ্কন করে দেবে। এবার আমরা চলে যাব 5-এর দাগে 2 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। নীল নদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নীল নদের প্রভাব সম্পর্কে লেখো। এই উত্তরটা একটু তোমাদের যে ভূগোল বই আছে তার 112 পাতাতে দেখে নাও, সেই সঙ্গে আমি একটু প্রান্তিক প্রকাশনের বই থেকেও দেখিয়ে দেবো। দেখো, নীল নদীর ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। আর সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। আর সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলির বেশিরভাগই নদী কেন্দ্রিক। নীল নদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীল নদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীল নদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীল নদের অবদান অপরিসীম। এক কথায় মিশরে যা কিছু সমৃদ্ধি তা নীল নদের জন্যই, তাই মিশর হলো নীল নদের দান। এবার আমি এটা একটু প্রান্তিক প্রকাশনের বই থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লিখবে যে নীল নদের জলসেচের ধারণা সুপ্রাচীনকাল থেকেই চলে আসছে। নীলনদ কৃষিতে উন্নত, উৎস অঞ্চলে নিরক্ষীয় জলবায়ুর কারণে সারা বছর বৃষ্টি হয়, ফলে নদীতে জলের যোগান সারা বছর থাকে। তেমনি মধ্য অংশে সাভানা ও মৌসুমী জলবায়ুর কারণে কেবলমাত্র গ্রীষ্মকালে বৃষ্টি হয় ও বন্যা দেখা যায়। হোয়াইট নীল, ব্লু নীল, আটবাড়া, বার এল গজল নদীতে জলস্ফীতি ঘটে। আর নীলে নিম্ন অববাহিকা ও বদ্বীপভূমি প্রতি বছর প্লাবিত হয়, ফলে নদীতে প্রচুর উর্বর পলিমাটি সঞ্চিত হয়, মাটি সিক্ত হয় ও ভৌমজলের সঞ্চয় বাড়ায়। কিন্তু উর্বর প্লাবনভূমিতে গ্রীষ্মেই অতীতে চাষাবাদ হতো, আর শীতে মধ্য এ নিম্ন অববাহিকায় তেমন বৃষ্টি হয় না বলে চাষাবাদও হতো না। মরু অঞ্চলের অন্তর্গত বলে গ্রীষ্মে বৃষ্টিপাতও পর্যাপ্ত হয় না, ফলে সারা বছর চাষ করা যেত না। উর্বর পলল সমৃদ্ধ এই অববাহিকায় প্রচুর ফলন যাতে সারা বছর করা সম্ভব হয়, তার জন্য কৃষি জমিতে ব্যাপক জলসেচের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বহুমুখী নদী পরিকল্পনা এই অন্যান্য স্থায়ী সেচ পদ্ধতির সাহায্যে বর্তমানে নদী অববাহিকায় সারা বছরই চাষাবাদ চলে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মাটি নিয়ে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 288 পাতা যে 7 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।